মদ ও জুয়ার আসর থেকে 4 জনকে আটক করে পুলিশের কাছে সমঝে দিলেন স্থানীয়রা। আসামের রামকৃষ্ণনগরের রাজারামপুর 16 পরিবার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে 4 ব্যক্তিকে আটক করে অবশেষে পুলিশের কাছে সমঝে দিলেন স্থানীয়রা। ধৃতদের মধ্যে 2 জন সরকারি কর্মীও রয়েছেন। অভিযোগ মতে উল্লেখিত এলাকার অমিত ঘোষ নামের এক ব্যক্তির বাড়িতে রাতের অন্ধকারে গত দীর্ঘদিন ধরে মদ জুয়া সহ নানা অসামাজিক কার্যকলাপ চলত। এতে এলাকার মানুষ বেতশ্রদ্ধ ছিলেন। আজ রাতে ক্ষুব্ধ স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে কয়েকটি গাড়ি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি 4 জনকে হাতে নাতে ধরে ফেলেন। ধৃতদের মধ্যে একজন রামকৃষ্ণনগর সার্কেল অফিসের বড়বাবু প্রকাশ সাকাচেপ ও অপর এক কর্মী সহ 4 জন রয়েছে। পরে ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার একাংশ পুলিশ কর্মী ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামকৃষ্ণনগর থানার অতিরিক্ত পুলিশ বাহিনী ও কয়েকজন বুদ্ধিজীবী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে ধৃতদের থানায় নিয়ে যান। ঘটনার পর বাড়ির মালিক অমিত ঘোষ পলাতক বলে খবর পাওয়া গেছে। তাকে ধরতে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনা হয়েছে এই যে বাসা বিশ্বজিৎ দাস। হ্যাঁ, আপনার নাম? বিশ্বজিৎ দাস। আর কি হয়েছে ঘটনা হয়েছে? এই যে বাসা, এই বাসার মালিকের নাম হলো অমিত ঘোষ। আচ্ছা, সে বাসাতে থাকে না, প্রায় 1-1.5 মাস থেকে আমরা ওভাবে শুনি। আর এখানেও দিনের বেলাও মেয়ে লইয়া আজে বাজে ব্যবহার চলে। রাতের বেলায় জুয়ার আড্ডা, যেটা আজকে আমরা থানা পুলিশ প্রশাসন মাইয়া দেখছে, সব কিছু থানায় নিয়ে গেছে। এই তাস খেলা, মদ খাওয়া, এই সেই অশ্লীল ব্যবহার, অত সব গাড়ি এখানে 5-6টা গাড়ি জব্দ করা হয়েছে। মানে কি থেকে গাড়ি? গাড়ি অটো আছে 2টা, স্কুটি আছে একটা, ভ্যান আছে বাইরে একটা, আরো আসল গাড়ি এটা বাকি গেছে। না, তারা আমরা তো দেখতাম স্কুটি 2টা, স্কুটি যেমন 2টা দেখে, স্কুটি 2টা, অটো 2টা, ভ্যান একটা। আচ্ছা আচ্ছা, এইসব গাড়ি। তো আমরা আপনার কাছে পাবলিক এই দর্শন না, আমরা পাবলিক আমরা খবর হয়েছে আজকে, যেরকম আমরা বন্ধুজন ফোন করছে যে এখানে এইসব প্রায় দিন দেখি। আমি বললাম ঠিক আছে চলো, আমরা আইছি। আওয়ার পরে আইয়া দরজাটা খুলছি, খোলার পরে দেখছি কারণ মোটামুটি মানুষ 8-10 জন 9 জন মানুষের। তোমরা সবাই রেকর্ডিং করো যদি ঘটনা হয়েছে এই যে বাসা, এই বাসার মালিকের নাম হলো অমিত ঘোষ। আচ্ছা, বিগত 1-1.5 মাস থেকে খবর হয় আমরা যে তার এখানেও অশ্লীল কার্যকলাপ চলে, মেয়েবাজি চলে, জুয়া খেলা চলে। আমরা তো আজকে শুনতে আজকে আমার বন্ধু ফোন করছে আমার, এইভাবে এখানে দেখে এইভাবে আড্ডা চলে। আইসি আমি ঠিকও আইয়া দেখছি এখানে দরজা খুলিয়া যাচ্ছে, মানুষ 8 থেকে 9 জন তাস খেলা এই সেই চলে। আমরা দেখার পরেও 3-4 জন উঠিয়া দৌড়িয়া বাগিয়ে গেছে। আমরা 2-3 জন আটক করছি, মদের বোতল সহ তাস সহ। আমরা পুলিশ প্রশাসন ফোন করছি, তারা আইছে, তারা আইয়া সব কিছু উঠাই লইয়া গেছে। এখানেও গাড়ি আছে, অটো 2টা, স্কুটি 2টা, ভ্যান একটা। গাড়িগুলি তারা ফালাইয়া বাগছে। ওখানে আমরা প্রশাসনের কাছে ওটাও, আমরা তো গ্রামও থাকতাম। আর বাড়ির মালিকরে আমরা পাইছি না। বাড়ির মালিকের একজনের কইছে, পরিচয় দিচ্ছে, তার কাকু কইতে গিয়ে আইছে, হ্যাঁ কইছে শেখ বদরপুর। শেখ বদরপুর দেখানো তার বাড়ি দিয়ে গেছিল। এইসব কার্যকলাপ চলে। আমরা তো এখানে বসবাস করতাম গ্রামের মধ্যে, এইখানে এইভাবে অশ্লীল ব্যবহার চলে। আজকে আমরা 1-1.5 মাসে আজকে ধরছি তারা। মানে আপনার এটা নতুন না? 1-1.5 মাস থেকে চলে এইভাবে। আর এখানে মুসলমান মানুষও আছে। আজকে আইয়া কিতা দেখছো? আজকে কি রকম দেখছি এখানে জুয়ার পুরা একটা মাদুর ফাতিয়া, জুয়ার পুরা আসর, মদের বোতল, তার যেটা পুলিশ প্রশাসনের ভিডিও আছে, তারা উঠাই লইয়া গেছে সবকিছু। এইভাবে চলে। কয়জন হইব আসিল আজকে? 8-9 জন আছে। আর পুলিশে কয়জন নিছে? পুলিশে নিছে 3 জন। বাক্সে কয়জন? বাক্সে তো বাকি কত 3 জন নিছে, 3-4 জন হয়, 3-4 জন মতো বাকি গেছে। আর গাড়ি তো রয়েছে সব। বাড়ির মালিক কইছে সন্ধ্যার থেকে আজকে দেখছি না, একবার তারা দেখছি না। খবর একটা পাইছি সে বলে বদরপুর। আচ্ছা আচ্ছা, এখানে খালি জুয়া খেলাও হয় না, অন্য কোনো জুয়া খেলাও হয়। আরো তারা এখানে আমি খবর পাইছি এখানে দিনের বেলাও এখানে মেয়েবাজি টেবাজি এইসব হয় সব। আর সব মুসলিম পার্সনের মানুষ হয় এখানে। আপনারা কিটা চাই? আমরা এটা উপযুক্ত বিচার চাই। আমরা তো গ্রামও থাকতাম, আমরা হিন্দু সমাজের মানুষ, আমরা মা বোন লিয়ে থাকতাম এখানে গ্রামের মধ্যে। এইভাবে যদি চলে আমরা কিভাবে থাকবো? আজকেও মুসলিম আসলো ভিতরে। সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি ও সচেতন জনতার তৎপরতায় শাইনিং সাফল্য। সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া বাংলাদেশি পরিবারে আর্থিক ঘোটালার তথ্য উঠে আসে। দুদেশীয় সমন্বয়ে তদন্ত করছে ত্রিপুরা পুলিশ। খোয়াই প্রতিনিধির প্রথম প্রকাশিত প্রতিবেদনের পরে খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি যৌথ তৎপরতা এবং স্থানীয় জনগণের সহায়তায় ধৃতদের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ উঠে এসেছে। প্রথমে খোয়াইয়ে পুলিশের জালে ধরা 6 বাংলাদেশি নাগরিক, আটক একজন ত্রিপুরার নিকট আত্মীয় যুবক। সীমান্তে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন। সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি আগরতলার জিআরপি থানার নজরে আসে এবং ব্যাপক তদন্ত শুরু করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই পুলিশের এই সফলতার কারণে শুধু অনুপ্রবেশ রোধই হয়নি, ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ফলে সীমান্তের ওপার থেকে বাংলাদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত বর্গীয় আর্থিক প্রতারণার প্রমাণ মিলেছে। খোয়াইয়ের পুলিশের এই সফলতার ফলে এই চাঞ্চল্যকর কেসের প্রধান সূত্র লিঙ্ক নিয়ন্ত্রণে আসে। এতে দুটি দেশের যৌথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথে এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশ আশা করছে অচিরেই ধৃতদের বিজিবি বা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর সংক্রান্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে চালানো হবে। ধৃতদের সম্পর্কিত প্রাথমিক হিসাব বিবরণ অনুযায়ী গ্রেপ্তারের সময় পুলিশের নজরে এসেছে তাদের বিরুদ্ধে ব্যাংক ও ব্যক্তিগত স্তরে সম্পদের বড়সড় আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ ও গ্রাহক বক্তব্যের ভিত্তিতে তারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থ আত্মসাৎ করেছে বলে দাবি উঠেছে। পুলিশের কাছে পাওয়া তথ্য, স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী অভিযুক্তরা নিম্নরূপ: তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা বলে দাবি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সেখানে একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্রে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতারণার শিকার ব্যক্তিগত ও প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক দাবির তালিকায় রয়েছে আনুমানিক মার্কেন্টাইল ব্যাংক 80 লাখ টাকা, ব্র্যাক ব্যাংক 67 লাখ টাকা, লঙ্কা বাংলা 32 লাখ টাকা, আশা এনজিও 9 লাখ টাকা। ব্যক্তিগত অভিযোগে স্থানীয় ব্যবসায়ী অজিত রঞ্জন রায় দাবি করেছেন 30 লাখ, সৌমেন পাল চৌধুরী 25 লাখ, সুশীল বসাক 21 লাখ, সৌমিত্র পাল চৌধুরী 16 লাখ, নুরুল ইসলাম 7 লাখ টাকা ইত্যাদি। এদিকে পুলিশের একটি সূত্র বলছে ধৃতদের সঙ্গে আরো 10-12 জনের একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে, যাদের ছবি ও তথ্যের ভিত্তিতে কাজ চলছে। দুর্গাপূজার আগে ওই কুটচক্র ভারতে অনুপ্রবেশ করেছিল, কিন্তু তখন ধরা পড়েনি। স্থানীয় নাগরিক তথা ভুক্তভোগীরা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্রুত সমন্বিত তদন্ত ও বিচার দাবি করেছেন। এক ভুক্তভোগী জানান, যদি এই টাকা উদ্ধার না করা যায় বা প্রতারকরা তাদের দেশে ফিরেও বেকায়দায় না পড়ে, তাহলে পরিবারের প্রতিদিনের জীবন বিপন্ন হবে। বাংলাদেশে ইতিমধ্যে ওইদের বিরুদ্ধে স্থানীয় থানায় বেশ কিছু অভিযোগ এফআইআর রয়েছে, সেগুলোর কপি ও প্রমাণাদি পুলিশের হাতে এসেছে এবং তা দুই দেশের দপ্তরে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। থানার একজন বাসিন্দা, এখানে ওই অমল দাস, এমনকি তার ভাই, তারা পলাশ দাস, প্রণব দাস, তারা একটা সিন্ডিকেট হয়ে অনেক টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়ে গেছে, মোটামুটি প্রায় 10-12 কোটি টাকা। তা 27 তারিখে তার ভাই, আপন কাকাতো ভাই, তারা পূজার আগে তারা প্রায় 7-8 কোটি টাকা নিয়ে তারা চলে যায় পুরো পরিবার সহ ইন্ডিয়াতে, খোয়াই হয়ে। আর গতকালকে অমল দাস এমনকি তার পরিবার সহ আমরা ত্রিপুরা নিউজের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে তারা বর্তমানে ত্রিপুরা পুলিশের আন্ডারে তারা আটককৃত। আমার একটাই নিবেদন, এমনকি এখানে যারা আছেন অসহায় মানুষদেরকে তারা জিম্মি করে, সিন্ডিকেট করে তারা অনেক টাকা হাতিয়ে নিয়েছে গরিব মানুষদেরকে, এমনকি ব্যাংকের গ্রান্টার, জামিনদার অনেকেই তারা বিপদে পড়ছে। আমার ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কাছে মহোদয়ের নিকট একটি আবেদন, যেন তারা তাদেরকে বাংলাদেশে ফেরত দিলে আমরা অনেক উপকৃত হব। আর তার মাধ্যমে দেখা যাবে যে আমাদের পাওনা টাকাটা আমরা বুঝিয়ে পাবো। তারা ছলচাতুরি করে মানুষদের থেকে, গরিব অসহায় মানুষদের থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে, যার ফলশ্রুতিতে দেখা গেছে তারা রাতের আধারে পুরো পরিবারে একসাথে ভারত চলে যায়। 27 তারিখে তাদের ভাই প্রণব দাস, এমনকি পলাশ দাস অনেক টাকা নিয়ে চলে গেছে। তার ধারাবাহিকতায় গতকালকে অমল দাস, তার আপন জ্যাঠাতো ভাই, পলাশ দাস প্রণব দাসের জ্যাঠাতো ভাই, তারাও চলে যায় মানুষদেরকে বিপদে ফেলে। আমার আকুল আবেদন ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নিকট, যেন তাদেরকে অবিলম্বে দেশে ফেরত পাঠায়, বাংলাদেশে ফেরত পাঠায় এবং আইনানুগ ব্যবস্থা নেয় বাংলাদেশি পুলিশ। আমি মুসাম্মদ মাজেদা আক্তার লিলি, পিতা মোহাম্মদ হেলাল মিয়া, গ্রাম মোশাজান, হবিগঞ্জ সদর, সিলেট, বাংলাদেশ। গত 15/9/2025 তারিখে পলাশ দাস, প্রণব দাস, অমল দাস আমার কাছ থেকে আমার স্বামীর কোম্পানির জমাকৃত 22 লক্ষ টাকা আমার কাছ থেকে হাওলাত নিয়েছিল। আমার সাক্ষী ও প্রমাণ আছে।
গতকাল খোয়াই পুলিশের হাতে আটকিত অমল দাস ও বিগত 27/9/2025 তারিখে পলাশ দাস ও প্রণব দাস বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ত্রিপুরা রাজ্যে যায়। ত্রিপুরা সরকারের মাধ্যমে ভারত সরকারের কাছে আমার আকুল আবেদন, গ্রেফতারকৃত অমল দাস ও ত্রিপুরা রাজ্যের অবস্থানরত প্রণব দাস ও পলাশ দাসকে গ্রেফতার করে বাংলাদেশে প্রেরণ করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করছি। নয়তোবা আমি, আমার স্বামী ও আমার ছেলে মেয়েকে নিয়ে সারা জীবন জেলে থাকতে হবে, আর না হয় আমাদের সবাইকে আত্মহত্যা করতে হবে। তাদেরকে বাংলাদেশে প্রেরণ করে আমাদেরকে নতুন করে বাঁচার সুযোগ দিন। খোয়াই জেলা পুলিশের বড়সড় সাফল্য, প্রেস ও টেলিকম লিখে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল মঙ্গিয়াকামী থানা। খোয়াই জেলায় আবারও নেশা ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল জেলা পুলিশ। মঙ্গিয়াকামী থানার তৎপরতায় একের পর এক দুটি গাড়ি আটক হয়, যেগুলিতে প্রেস ও অন ডিউটি টেলিকম লেখা স্টিকার ব্যবহার করে চালানো হচ্ছিল গাঁজা পাচারের চক্র। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে 361 কেজি গাঁজা সহ এক যুবক। আরেকটি গাড়ি থেকে উদ্ধার হয় আরও 219 কেজি গাঁজা। উভয় গাড়ি ও চালককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, দুটি গাড়িতেই চালকরা পুলিশের চোখে ধুলো দিতে ফেক প্রেস ও টেলিকম স্টিকার ব্যবহার করেছিল। এমনকি গাড়ির ভিতরে মিথ্যা পরিচয়পত্রও পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সংগঠিত মাদক পাচার চক্র এখন নতুনভাবে ফেক আইডি ব্যবহার করে রাজ্যের মধ্য দিয়ে মাদক পরিবহনের চেষ্টা করছে। পুলিশ প্রশাসনের এক কর্তা জানান, এটি শুধু মাদক পাচারের ঘটনা নয়, আইনের চোখে একটি প্রতারণা ও সামাজিক আস্থার অপব্যবহার। এদিকে সামাজিক মহলে ক্ষোভ ছড়িয়েছে ফেক প্রেস আইডি ব্যবহারকারীদের বারবারন্ত নিয়ে। সাধারণ মানুষের মতো সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা তথাকথিত নিউজ পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, সরকার ও প্রশাসন যদি এখন এই কঠোর পদক্ষেপ না নেয়, তবে ফেক আইডি সংস্কৃতি আগামী দিনে সমাজের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে। মঙ্গিয়াকামী থানার এই অভিযান তাই শুধু মাদক বিরোধী পদক্ষেপ নয়, এটি সমাজে ভুয়া পরিচয়ের আড়ালে অপরাধ প্রবণতার বিরুদ্ধেও এক শক্ত বার্তা। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উদারবন্দের জগন্নাথ সিং কলেজে অনুষ্ঠিত হলো মঙ্গলবার এক দিবসীয় মেগা স্বাস্থ্য শিবির। প্রদীপ প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়। ওই দিন প্রধান অতিথির বক্তব্যে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস সেবায় সমর্পণ, এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এক সপ্তাহব্যাপী বিভিন্ন সেবামূলক কাজ হয়েছে। এর একটি অঙ্গ রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহতী উদ্যোগে প্রতিটি বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। আমাদের জেলার 4টি বিধানসভা কেন্দ্রে শিবির অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উদারবন বিধানসভা ভিত্তিক জগন্নাথ সিং কলেজে অনুষ্ঠিত আজকের শিবির। পরিসর ছোট হয়ে গেছে, অনেক ভিড় হয়েছে। অন্য দুটি বিদ্যালয়ে বিল্ডিং নির্মাণের কাজ চলছে, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই দিনের সভায় বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তিনি উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের ভূয়সী প্রশংসা করে বলেন, বিধায়ক মিহির কান্তি সোমের বিশেষ তৎপরতায় তা সম্ভব হয়েছে। এখানে যেসব রোগীরা আসছে তাদের যাতায়াতের ব্যবস্থা জেলা প্রশাসন করেছে। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। সবাই টিম ওয়ার্ক কাজ করছেন শিবিরকে সফল করে তুলতে। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়। মঞ্চাসীন ছিলেন সংশ্লিষ্ট বিভাগের ডিপিএম রাহুল ঘোষ, সহকারী আয়ুক্ত মিস্টার চরাই, জানকী দেবী উদারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং, শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য, আরকাটিপুর জেলা পরিষদ সদস্য পুষ্পা রবি দাস ও ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট। অনুষ্ঠান শুরুতে রাজ্যিক সঙ্গীত ও এরপর বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হয়। মোট 3619 জন রোগীকে পঞ্জীকরণ করা হয়। এর মধ্যে 395 জন রোগীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রায় 59 রোগের পরীক্ষা নিরীক্ষা করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যে এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে সেবার মানসিকতা নিয়ে, আর স্বাস্থ্য বিভাগের যতই আপনি কাজ করুন তবুও আমাদের কামতি থেকে যায়। এখানে মূল উদ্দেশ্য রয়েছে স্ক্রিনিং করার যে ব্যবস্থা, ডিসেবিলিটি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেকই মারা নিয়ে এসেছেন নিজেদের সন্তানদেরকে। এই যে দিব্যাঙ্গের জন্য যে কি কষ্ট যাদের পরিবারে আছে তারা প্রত্যেকে অনুভব আমরা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আর রাজ্যের যে কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যে প্রচেষ্টা, উনি যখন বলেন আমি যে এলাকায় যাই অনেকেই সেই দিব্যাঙ্গ বাচ্চাদেরকে নিয়ে কোলে নিয়ে আসেন এবং ওনার মনে অনেক ব্যথা পায়, সেটা আমরা সবাই অনুভব করি। এবং তার কারণে সরকার এই প্রস্তুতি নিয়েছে, এই মেগা ক্যাম্প সমস্ত বিভাগে নিয়ে 0 to 18 ইয়ার্স মানে 1 মাসের বাচ্চা থেকে নিয়ে 18 বছর পর্যন্ত। আপনারা জানেন ভারত সরকার RBSK নামে যে কার্ড প্রদান করছে, রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, যার মাধ্যমে ডিসেবিলিটি জন্ম থেকে যাদের পঙ্গু হয়ে রয়েছে, দিব্যাঙ্গ হয়ে রয়েছে, সেটা অভিশাপ নয়, তার বিভিন্ন কারণে, বৈজ্ঞানিক কারণে, তার কারণে সময় মতো ভ্যাকসিন না নেওয়া, পুষ্টির অভাব, সময়ে কখনো পড়ে যাওয়া, মাদের শরীর অনেকভাবে বিপর্যস্তর কারণে এই সন্তানের এইভাবে জন্ম হয়। আর সেই জন্মের জন্য সরকার তাদের বাচ্চাদেরকে বিনা পয়সা চিকিৎসার জন্য ভারত সরকার, রাজ্য সরকার মিলে প্রয়াস চালাচ্ছে। সেই RBSK কার্ড প্রদান, সেটা যেটার মধ্যে 12 লক্ষ টাকার সেই অনুদান রয়েছে। এবং তাছাড়া আছে আয়ুষ্মান ভারত, যে কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকার সেবা ভারত সরকার মোদীজির নেতৃত্বে এবং রাজ্যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কাজ চলছে। इतने बड़े परिमाण में आयोजित किया गया है और ये बताना चाहेंगे कि ये एक नॉर्मल हेल्थ कैंप नहीं है जिसमें MBBS डॉक्टर या CHO आपको एक सिंपल OPD मेडिसिन दे देते हैं। इस हेल्थ कैंप में हेल्थ डिपार्टमेंट के लगभग 20 मेडिकल कॉलेज से सीनियर डॉक्टर्स यहाँ पे उपस्थित हुए हैं, जिसमें अलग अलग विभाग के गायनेकोलॉजिस्ट हुआ, कैंसर के लिए हुआ, डेंटल के लिए हुआ, और भी अलग अलग विभाग के डॉक्टर यहाँ पे उपस्थित होकर आपको स्वास्थ्य सेवाएं देंगे। इसके 3 मेन रूप हैं। पहला तो है स्क्रीनिंग, उसके बाद ट्रीटमेंट, और ट्रीटमेंट नहीं हो पाता है यहाँ पे तो उसका रेफरल होगा। एक सुश्रुत सेवा पोर्टल है, उसमें आप लोगों को रजिस्ट्रेशन किया जाएगा। तो इसके साथ ही साथ और भी जो स्वास्थ्य विभाग की जो यहाँ पे सुविधाएं हैं, जैसे कि आयुष्मान कार्ड हो गया, UDID कार्ड हो गया, और आधार कार्ड हो गया, और आभा ID कार्ड हो गया, फार्मेसी है, लैब टेस्ट है, इन सभी की सुविधाएं एक मंच पर आप सभी ग्रामवासियों को और यहाँ के उदारबंद वासियों को निःशुल्क के सुविधा के रूप में सरकार के द्वारा प्रदान की जा रही है। और इसमें आप लोगों को आपके परिवार से, आपके घरों से आना जाना, उसका व्यवस्था हम लोग ने जिला प्रशासन से किया है। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বছরের পর বছর পুরসভার বকেয়া পরিশোধ না করায় ফাটক বাজার এবং গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরে দিল পুরসভা। দোকানের ভাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ 2 কোটি টাকার উপর। গত সপ্তাহ থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন, যদিও বেশিরভাগ দোকানই এখনো পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি। এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার জেলা বিজেপির এক কর্মকর্তারও নাম, যিনি আবার গোলদিঘি মলের দায়িত্বে ছিলেন গত পুরো বোর্ডের আমলে। সেই সময়ে প্রভাব খাটিয়ে গোলদিঘির মলে ছাদে তৈরি করেন বাবু মশাই নামে এক হোটেল। গত 3 বছর পৌরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেবার জন্য বারবার চিঠি পাঠানো হয়। এই পরিমাণ আবার 50 লক্ষেরও বেশি। শুধু বাবু মশাই নয়, গোলদিঘি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভিতরে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ধরনের ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিল। পুরসভার বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন। অনেকেই বকেয়ার সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেন।
বকেয়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের এক কর্তা ব্যক্তির নাম জড়িত হওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোলডিকি মলের বাবুমশাই রেস্টুরেন্টের ভাড়া ফাঁকি কাণ্ডে দলের ভেতরেও আলোচনা সমালোচনা শুরু হয়েছে। हाँ, गोल्डी मॉल में कुछ दुकानें या फटक बाजार में तो क्या इश्यूज है थोड़ा हमको। हमने रेगुलर एक इंस्पेक्शन किया था कॉरपोरेशन के साइड से, जो म्यूनिसिपल स्टॉल्स हैं या जो भी प्रॉपर्टीज़ हमने रेंट पे दे रखी हैं उनके रिगार्डिंग जिन शॉप्स का रेंट एक समय से ज़्यादा पेंडिंग है, उस इंस्पेक्शन के दौरान काफ़ी सारे शॉपकीपर्स ने हमें ऑन द स्पॉट रेंट पेमेंट भी किया और वो नेसेसरी जो रेगुलर प्रोसेस है एज़ पर असम म्यूनिसिपल कॉरपोरेशन एक्ट उसी से रिलेटेड एनफोर्समेंट एक्टिविटी थी। सभी लोगों को प्रॉपर नोटिस सर्व किए गए थे पहले और 2-3 साल से नोटिस का रिप्लाई ना किए जाने के बाद कुछ शॉप्स को सील किया गया। कितना शॉप है मैडम? 4 से 5 शॉप्स के ऊपर कार्यवाही की गई थी, उसमें से कुछ ने ऑलरेडी रेंट पेमेंट कर दिया है और गोल्डी मॉल में कितना है? टोटल मिला के इतनी ही शॉप्स पे कार्यवाही की गई थी। শিলচর সহ বরাকের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর নিঘাত আব্বাসের। বরাকের বেকার সমস্যা, বেহাল রাস্তাঘাট সহ অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে সোমবার শিলচর ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর নিঘাত আব্বাস শাসক দল বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, শাসক দল বর্তমানে দুর্নীতি ও ভ্রষ্টাচারের রাজনীতি করছে। বরাকের উন্নয়নে বিজেপি কিছুই করেনি। গত নির্বাচনের আগে দলের নির্বাচনী ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা একটিও পূরণ করেননি তারা। অথচ গরিব দুঃখী মানুষের জমি কেড়ে নিয়ে নিজের পরিবার সহ পুঁজিপতিদের সহায়তা করছে রাজ্য সরকার। বেআইনিভাবে ডিলিমিটেশন করে নিজের ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে শাসক দল। শুধু তাই নয়, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ ঝুলিয়ে রাখার পাশাপাশি 5 গ্রাম পেপার মিল বন্ধ করে বরাকের আর্থিক উন্নয়নকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি। এছাড়াও বেহাল বিদ্যুৎ পরিষেবা, শহরের কৃত্রিম বন্যা পরিস্থিতি, বেকার সমস্যা, বেহাল রাস্তাঘাট, আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি সহ বরাকের অন্যান্য জ্বলন্ত সমস্যার সমাধানে বিজেপি কিছুই করেনি বলে অভিযোগ মিডিয়া কোঅর্ডিনেটর নিঘাত আব্বাসের। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একটিও ভোট পাবে না, কারণ শাসক দলের প্রতারণা ও মিথ্যাচার দেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। ফলে এর যোগ্য জবাব আসন্ন নির্বাচনে শাসক দল নিশ্চয়ই দেবে এবং দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস ফের রাজ্যের শাসন ক্ষমতা ফিরিয়ে পাবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন নিঘাত আব্বাস। कहते कि देखिए, मैं तो जो मेरी पैसे आता है, जो मेरा सैलरी आता है, मैं तो उस पर करता हूँ, लेकिन किसको नहीं पता कि किस तरह से जितनी अवैध भूमि है ये लोग अपने कब्जे में कर अपनी बेगम साहिबा के नाम पर करके और उसमें जनता का हक और अधिकार मार रहे हैं, लैंड को चुरा रहे हैं, आम लोगों के, गरीब जनता के अधिकारों पर चोट और हनन ये लोग कर रहे हैं। ये एक बहुत बड़ा सवाल है। अब आखिरी बात मैं बोलना चाहती हूँ, जिसमें कि गायें चोरी, और उसके बाद आप सवाल हमसे पूछ सकते हैं कि गौ माता, जिसको सिर्फ भारतीय जनता पार्टी एक पॉलिटिकल इशू बनाकर इस्तेमाल करती है, गौ माता हमारे भारतवासियों की आस्था है। उन्हें हम भी नमन करते हैं, चाहे हिंदू हो या मुसलमान, उस आस्था को हम भी प्रणाम करते हैं और उसकी इज्जत करते हैं। लेकिन मैं आप सभी पत्रकार बंधुओं से ये पूछना, आपके माध्यम से सरकार से ये सवाल पूछना चाहती हूँ कि ऐसा क्यों है कि आप नाटक तो करते हैं गौ माता को प्रणाम करने का और उनकी इज्जत करने का, पर उसके बावजूद आज भारत सबसे बड़ा बीफ एक्सपोर्टर भारतीय जनता पार्टी की सरकार में बन चुका है। नरेंद्र मोदी जी क्यों हमारे देश की गायों को काट काट कर ट्रंप को भेज रहे हैं, ये साठगांठ हमें बताना चाहिए उन्हें। अब आप सवाल पूछें। की गाड़ी जिसमें रेंज रोवर में नरेंद्र मोदी जी घूमते हैं वो तो यहाँ आएंगे नहीं। जो पीठ अपनी थपथपाते हैं वो अपनी गाड़ियों में आएंगे नहीं। अपनी पीठ थपथपाते हैं नितिन गडकरी की मैंने बहुत सारा इंफ्रास्ट्रक्चर कर दिया, सड़कें बना दी, यहाँ की सड़कें तो है ही नहीं, खड्डे ही मुझे दिख रहे हैं। तो मुझे लगता है यहाँ तो एक भी सीट भारतीय जनता पार्टी की नहीं आने वाली है। आप इस पर हम लोग लगातार काम कर रहे हैं और जनता की मन
में बिल्कुल हवा क्लियर है कि अब कांग्रेस पार्टी यहाँ पर आएगी, क्योंकि पिछले जो भी डेवलपमेंट कांग्रेस पार्टी ने करा था, आज तक हेमंत बिस्वा ने उस डेवलपमेंट को आगे नहीं बढ़ाया है। वो अलग बात है, वो पर्सनल डेवलपमेंट ज़रूर कर रहे हैं। तो मैं बड़ी जिम्मेदारी के साथ ये कहती हूँ कि इन तीनों डिस्ट्रिक्ट्स में हमारी ही कॉन्स्टिट्यूएंसी विधानसभा हम लोग जीतेंगे, असेंबली, और हम लोग बनाएंगे मजबूती के साथ, चाहे वो गठबंधन में सरकार बने, चाहे वो हमारी या आने वाले विषय में हमारी लीडरशिप तय करे। से बोला था हम करेंगे, पर आज तक वो कॉरपोरेशन चुनाव भी उन्होंने नहीं कराई। ये कॉन्स्टिट्यूशन को, हमारे लोकतंत्र को जो दबाने की साजिश कर रहे हैं, मुझे लगता है ये भी जनता का बहुत बड़ा विषय है जो इन लोगों को बताना चाहिए कि क्यों ऐसा है कि ये हमारे संविधान को खत्म करने की कोशिश करें। वो तो मालूम है भारतीय जनता पार्टी संविधान से नहीं चलती है, अपने अल्लड़पन से और हिटलर शाही से चलती है। वो एक बहुत बड़ा मुद्दा है कि आज तक इन्होंने चुनाव क्यों नहीं कराया। क्या आप उसी कोशिश में हैं कि लोकतंत्र को खत्म करके आप अनार्की लाना चाहते हैं भारत में? तो ये आसाम की जनता, भारत की जनता नहीं होने। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জনগণের বাস স্ট্যান্ড সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, হরিনগর, সুভাষনগর ও জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ মঙ্গলবার ঐক্যবদ্ধ হয়ে বাস স্ট্যান্ড সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে জেলা শাসক মৃদুল যাদবের হাতে এক স্মারকলিপি তুলে দেন। ভুক্তভোগী জনগণের অভিযোগ, শিলচরের রংপুর এলাকা থেকে বাস চলাচল করায় তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। রংপুরে যথাযথ বাস স্ট্যান্ড ও শৌচালয়ের ব্যবস্থা না থাকায় বিশেষ করে মহিলা ও যুবতীরা চরম অসুবিধার শিকার হচ্ছেন। এলাকার জনগণ পূর্বেও কাছাড় কলেজ সংলগ্ন পুরানো বাস স্ট্যান্ড যাত্রী সেবার জন্য পুনরায় চালু করার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তখন জেলা শাসক দুর্গাপূজার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। মঙ্গলবার পুনরায় জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তারা সমস্যাটি তুলে ধরেন। জেলা শাসক মৃদুল যাদব জানান, জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় রিপোর্ট জমা দেওয়ার পর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। প্রশাসনের এই আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জনগণ দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলা পরিবহন আধিকারিকের প্রতি অনুরোধ জানান। আমরা জয়পুর, হরিনগর, সুভাষনগর, জিরিঘাট, লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম। আমরা পূর্বেও 9/8/2025 ইংরাজি তারিখে জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে। বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি। এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে। তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এটার ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য। জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে 14/10/2025 ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি। দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন। অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট। এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্বর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব এবং এই রিপোর্টটা পাওয়ার পরবর্তী সময়ে আমাদের বাসগুলা কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা এটা ব্যবহার করতে পারবে না। এখানে কোনো স্ট্যান্ড না, এটা রাস্তার উপরে বাস রাখিয়া প্যাসেঞ্জারদের তুলা নামানো করা হয়, এতে খুব অসুবিধা। এখানে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে আর আমাদেরকে অতিরিক্ত 20 টাকা 40 টাকা বহন করতে লাগে। আমাদের অটোতে শিলচর শহর থেকে আবার রংপুরে যেতে লাগে 20 টাকা দিয়ে যাওয়া এবং আসা, এই ব্যাপারে আমাদের 40 টাকা খরচ হয় আর অতিরিক্ত হবে এবং এইখানে কোনো বাথরুম না থাকায় আমরা খুব অসুবিধা ভোগ করি। আমরা এই যে স্ট্যান্ডটা রংপুর থেকে ব্যবহার করা হইতেছে এখন বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে গিয়া। এক সময় প্রচুর বাস 40-50টা বাস ছিল, এখন কমিয়া প্রায় 15-16টার মতো বাস আছে। অতএব বাসের সংখ্যা খুব কমে গেছে গিয়া। সোনাই আসাম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই বিধান পরিষদের উদ্যোগে আসাম গণ পরিষদ এজিপির 41তম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপন করা হয়।
দিনটির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা সম্পূর্ণ করেন এজিপি সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা লস্কর সহ অন্যান্য বিশিষ্ট নেতা কর্মীরা। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলের প্রয়াত নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর অতিথিদেরকে বরণ করা হয়। অনুষ্ঠানে দলের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের পথ চলা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। তারা কংগ্রেস ও এআইইউডিএফ এর তীব্র সমালোচনা করে বলেন, আগামী 2026 সালের নির্বাচনে সোনাই বিধানসভা আসনে এজিপির বিধায়ক চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজিপি সোনাই পরিষদের সহসভাপতি নাজির হোসেন বড়ভূইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সচিব জমিল আহমেদ বড়ভূইয়া। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি মেম্বার তথা সদ্য কংগ্রেস ছেড়ে এজিপিতে যোগদানকারী আক্তার হোসেন লস্কর। অনুষ্ঠানের নেতৃত্বে থাকা আয়েশা সুলতানা লস্কর জানান, আজ দলের 41তম প্রতিষ্ঠা দিবস রাজ্য জুড়ে আনন্দ উল্লাসের সঙ্গে উদযাপন করার কথা ছিল। বিশেষত খানাপাড়া গুয়াহাটিতে মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে রাজ্যব্যাপী কর্মসূচি বাতিল করে জেলাভিত্তিকভাবে সংক্ষিপ্ত আকারে পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, এজিপি দল গঠিত হয়েছিল জাতি, মাটি ও বেটি রক্ষার অঙ্গীকার নিয়ে। ধর্মনিরপেক্ষতা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করাই দলের মূল লক্ষ্য। আমি গর্বিত এই দলের সদস্য হতে পেরে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জুবিন গার্গ দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস আয়োজিত করা হয়েছিল গুয়াহাটি খানাপাড়াতে। যেহেতু আসামের পরিস্থিতি এমন ভালো নয়, আমরা অতি আদরের আসামের রত্ন জুবিন দা আমাদের মধ্যেখানে নেই, শুধু ওনার জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। অসম গণ পরিষদ দলের সভাপতি এবং যারা সিনিয়র লিডাররা আছেন সবার এটা ইনস্ট্রাকশন মতে যে প্রত্যেক সমষ্টি এবং জেলার ভিত্তিতে এই প্রোগ্রামটা করার জন্য। তাই আমরা এখানে সোনাই সমষ্টিতে কর্মী সব এক হয়ে, দলের বিভিন্ন পদাধিকারী আমরা সবাই এক হয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণ পরিষদ দলের জন্ম বিশাল বড় একটি 6 বছরের আন্দোলনের পরে জন্ম হয়েছিল। তার সঙ্গে 855 যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, আসামের জনগণের জন্য। আজকের দিনেও সেই 855 যারা ছিলেন আসামের লোক, ওদের রক্ত এই আসামের বুকুতে আজকের দিনও জীবিত আছে। আজকে আমি যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন বরাকবেলিতে, আমি আজকে ওনাদের কথা অনেক আমার মনে পড়েছে। যে প্রাক্তন মরহুম শহীদুল আলম চৌধুরী, মরহুম আনোয়ার হোসেন লস্কর এবং জয়প্রকাশ তিওয়ারি থেকে নিয়ে অনেক অবদান রয়েছে এই দলের প্রতি। সো আজকে সবার কথা অনেক মনে পড়লো আমাদের। আমরা সবাইকে আজকে অনেক মিস করলাম, আমি এটাই বলবো। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে কারণ প্রতিষ্ঠা দিবস অসম গণ পরিষদের দলের জন্য এবং কর্মীদের জন্য অনেক বড় কথা আজকে আমাদের জন্য। কিন্তু জুবিনদার জন্য যে আমাদের যে ভালোবাসা সবার, জুবিনদার জন্য আজকে এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়। আমি জুবিনদার জন্য একটা কথা বলতে চাই যে জুবিনদা শুধু একজন ভালো সিঙ্গার ছিলেন না, অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন। অনেক কিছু আমাদেরকে যাওয়ার সময় শিখিয়ে গিয়েছেন এবং জুবিনদার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। জুবিনদা আমাকে বলেছিলেন যে ভালো মানুষ এবং ভালো লিডার আজকের দিনে অনেক কম। আর বরাকবেলির ভিতর থেকে একজন মাইনরিটি ফ্যামিলি থেকে তুমি পলিটিক্সে এসেছো, আমি তোমাকে দেখে অনেক সারপ্রাইজ এবং আমি আশা রাখি যে তুমি একদিন নিশ্চয়ই সফল হবে, শাইন করবে। আমার বেস্ট উইশেস তোমার সঙ্গে আছে। সিধাই মোহনপুর থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফেরত দিল খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি। কৃতজ্ঞ মালিকের ধন্যবাদ ওসি রঞ্জিত সরকারকে।
পুলিশি তৎপরতায় ফের মালিকের হাতে ফিরল চুরি যাওয়া মোটর বাইক। সিধাই থানার তারানগর এলাকা থেকে গত 9 সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক 6টার দিকে নন্দন দেবনাথের TR01Y9732 নম্বরের হিরো এচিভার মোটর বাইকটি চুরি হয়। ঘটনার পর তিনি সিধাই থানায় একটি মিসিং ডায়েরি নথিভুক্ত করেন। তদন্তের সূত্র ধরে তথ্য পৌঁছায় খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে পুলিশের জালে আসে সেই চুরি যাওয়া বাইকটি। আজ সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের উপস্থিতিতে বাইকটি আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। নিজের বহু প্রতীক্ষিত বাইকটি ফেরত পেয়ে আনন্দে আপ্লুত মোহনপুর নিবাসী নন্দন দেবনাথ বলেন, আমি সত্যিই কৃতজ্ঞ খোয়াই পুলিশের প্রতি, বিশেষত ওসি রঞ্জিত সরকার মহাশয়ের প্রতি, যার তৎপরতায় আমার বাইকটি ফিরে পেলাম। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি কাজল দেবনাথ, সিধাই মোহনপুর। আমার একটা বাইক, আমার বাগিনার একটা বাইক নন্দন দেবনাথ এচিভার হিরো এচিভার বাইক একটা গত 10/7 মানে হারিয়ে গেছে, বলতে কে বা কারা নিয়ে গেছে এটার খোঁজাখুঁজি করে পাইনি। আমরা পরের দিন একটা সিধাই পিএসে একটা জিডি এন্ট্রি করি, তারপরে খোঁজাখুঁজির পরে পাওয়া যায়নি। এই গত 3-4 দিন আগে খোয়াই সুভাষ পার্ক আউটপোস্ট থেকে আমাদের কাছে ফোন যায়, বাইকটা ওদের পেয়েছে। পাওয়ার পরে আমরা আজকে আসলাম, আসার পরে ওসি সাহেব যথেষ্ট হেল্প করেছে, তার জন্য আমরা স্যারকে অনেক ধন্যবাদ। আর বাইকটা আমরা এখন ফিরিয়ে পেয়েছি। নমস্কার। ডিস্ট্রিক্ট লেভেল রেড রান কম্পিটিশন 2025 অনুষ্ঠিত হল ধর্মনগরে। ত্রিপুরার রাজ্যে এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক রেড রান কম্পিটিশন 2025। এ উপলক্ষে ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম দাস, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন। তাছাড়া উপস্থিত ছিলেন জেলা এইডস কন্ট্রোল অফিসার চিকিৎসক অরিন্দম দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি। প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা এই জেলাভিত্তিক রেড রান কম্পিটিশনে অংশ নেয়। এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্যের কাছ থেকে জানা যায়, রাজ্যের 8টি জেলায় একই দিনে এই রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এটি একটি জাতীয় স্তরের অনুষ্ঠান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে দেশ তথা রাজ্যের যুবক যুবতীদের উৎসাহ প্রদানের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই দৌড় প্রতিযোগিতায় ছেলে মেয়েরা অংশগ্রহণ করে, তারা যাতে এইডস সম্পর্কিত সচেতনতামূলক বার্তা সবার মধ্যে পৌঁছে দেয়, সেই উদ্দেশ্য নিয়ে এই রেড রান কম্পিটিশন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে গোটা রাজ্যব্যাপী 8টি জেলাতেই রেড রান বলে একটি আয়োজন করেছে। এই রেড রান জাতীয় স্তরের একটি অনুষ্ঠান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রত্যেক বছর রাজ্যের এবং দেশের যুবক যুবতীদের উৎসাহ প্রদান করার জন্য, তারা যাতে HIV/AIDS সম্পর্কে জানে এবং এই দৌড়ের মাধ্যমে সুস্থ স্বাস্থ্যের বার্তা দিকে দিকে ছড়িয়ে দেয় যুবক প্রতিনিধিদের মধ্যে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ে, সেই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে HIV/AIDS সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী এই আয়োজনটি করা হয়। আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই আয়োজন হচ্ছে এবং ত্রিপুরা থেকে যিনি মেল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হবে, তারা রাজ্যকে প্রতিনিধিত্ব করার জন্য আগামী কিছুদিনের মধ্যেই অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের যে রেড রান প্রতিযোগিতাটি, সেখানে অংশগ্রহণ করবে। এবং এর মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণ তথা এই রাজ্যের যুবক প্রতিনিধিদের HIV/AIDS সম্পর্কে সচেতন করা। আমি শুভ্রজিৎ ভট্টাচার্য, জয়েন্ট ডিরেক্টর IC, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি।